দীর্ঘ ৫ বছর পর দেশে যাচ্ছি। আমি আবির, একজন সৌদি প্রবাসী। ৫ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম তাহমিনাকে। বিয়ের ৭ দিনের মাথায় চলে আসি প্রবাসে। পরিবারের সুখের জন্য প্রবাসে পড়েছিলাম ৫টি বছর। ৫ মাসের ছুটি নিয়ে দেশে যাচ্ছি। বড় বোন আয়েশা, ছোট একটা ভাই আছে আকিব, আর বড় আপুর বিয়ে হয়েছে আমি দেশে থাকতেই। আর ছোট ভাইটা ইন্টার শেষ করে আর লেখাপড়া করছে না। আবু মারা গিয়েছে আমি দেশের বাইরে আসার ৩ বছর আগে। এদের ছাড়াও বাসায় আম্মু আছে। অনেক স্বপ্ন নিয়ে প্রবাসী এসেছিলাম। সব স্বপ্ন পূরণ না হলেও কিছু কিছু স্বপ্ন পূরণ হয়েছে। এখন আরও অনেক স্বপ্ন বাকি। ছোট ভাইয়ের একটা ভবিষ্যৎ করে দিতে হবে। যে মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তার জীবনের সুখ দিয়ে ভরিয়ে দেবার। মাইক্রোর ভিতরে বসে আছি। গাড়ি চলছে বাসার দিকে। মনে হচ্ছে রাস্তা যেন শেষই হচ্ছে না। মনটা ছুটে চলে যেতে চাইছে বাসার দিকে। ইচ্ছে করছে পাখি হয়ে এক্ষুনি উড়ে যাই। প্রিয় মানুষগুলোর মুখগুলো খুব তাড়াতাড়ি দেখে ফেলি একটু। কোনো একদিন বের হয়েছিলাম বাসা থেকে, কিন্তু মনটা থেকে গিয়েছে বাসায়। এটাই আমার সেই দেশ, আমার গ্রাম। দুটো চোখ যা দেখার জন্য সারাক্ষণ ছটফট করতে থাকে। এখানে হাসি, আনন্দ, খুশি কতটাই না সস্তা ছিল। বাজারের চায়ের দোকানে বসে খাওয়ানোর কারণেই চেঁচামেচি করার দিনগুলো হারিয়ে গিয়েছে। বহুদের সাথে আড্ডা মাস্তি করে কতই না দিনরাত কেটে গিয়েছে। দূর প্রবাসে নিজেকে মানিয়ে নেওয়া কতটা যে কষ্টের ছিল কেউ হয়তো কখনো বুঝবেও না। ফাইনালি চলে আসি বাসায়। বাড়ির গেটে আম্মু, আপু, দুলাভাই, মামা আর আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে, কিন্তু আমার প্রিয় মানুষটাকে দেখতে পাচ্ছি না। গাড়ি থেকে নেমে লাগেজগুলো নামিয়ে নেই। একমাত্র আম্মু ছাড়া সবার চোখ আমার লাগেজের দিকে। ছোট ভাই দৌড়ে আমার হাত থেকে লাগেজ নিয়ে বলে, ভাইয়া, তুমি এত দূর থেকে এসেছো, এগুলো আমাকে দাও, আমি বাসার ভেতরে নিয়ে যাচ্ছি। এই, তুই ছোট মানুষ, এগুলো তুই নিতে পারবি না। তুই ঘরে যা। আরে দুলা ভাই, তুমি যে কি বলো না, আমি কি এখনো ছোট আছি নাকি? আর এগুলো আমি নিতে পারবো। তোকে বলেছি এগুলো ছাড়, তুই বাসার ভিতরে যা, আমি নিচ্ছি, বললাম না তোকে? আচ্ছা দুলাভাই বাদ দেন না, ওর যখন ইচ্ছে হয়েছে ও নিক এগুলো। তুমি ওর মতো পাগল হয়ে গেছো নাকি? এখানে কত কিছু আছে, যদি ফেলে দিয়ে ভেঙে ফেলে। আবির, তো দুলাভাই তো ঠিকই বলেছে, ও ছোট মানুষ, পরে ফেলে দিয়ে ভেঙে ফেলবে সব কিছু। আচ্ছা দুলাভাই ঠিকই বলেছে, তুই ফেলে দিয়ে ভেঙে ফেলবি এগুলো। ভাইয়া, তুমি এই কথা বলছো? আমি কি এখনো ছোট আছি নাকি যে ভেঙে ফেলবো সব ফেলে দিয়ে? আচ্ছা, তোরা সবাই কি শুরু করলি বলতো? ছেলেটা এত বছর পর দেশে আসলো, আর তোরা এসব নিয়ে পড়ে আছিস। একজন ঘরের ভিতরে নিলেই তো হলো না? আর কেউ কিছু বলে না। দুলাভাই সব মালপত্র বাসার ভিতরে নেয়। বাসার ভিতরে এসেও তাহমিনাকে দেখতে পাচ্ছি না। ভাইয়া, এগুলো খোলো না এখন। তোকে একটা থাপ্পড় দিব আমি। ছেলেটা মাত্রই এতটা পথ জার্নি করে এসেছে বাসায়, এগুলো পরে খুলবে? আবির বাবা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর বৌমা মনে হয় রুমেই বসে আছে, যা গিয়ে দেখা কর। বুকের ভেতরটা ধুপধুপ করছে। আজ ৫ বছর পর আবিরকে দেখব। আমি রুমে বসে আছি। আবিরের পছন্দের নীল রঙের শাড়ি পরেছি, চোখে গাঢ় করে কাজল দিয়েছি, হাত ভর্তি নীল রঙের কাচের চুড়ি পরেছি। বাহিরে আম্মু যে আবিরকে রুমের ভেতরে আসতে বলছেন, আমি সবই শুনেছি। হঠাৎ দরজা খোলার শব্দে আমি দরজার দিকে তাকাই। আবির দাঁড়িয়ে আছে দরজায়। আবিরের মুখপানে তাকিয়ে আছি এক পলকে। আবিরও তাকিয়ে আছে আমার দিকে। এক পা দু পা করে আমার কাছে আসে, আমার দু গালে হাত রেখে বলে, আমি আসবো এটা জেনেও তুমি রুমে বসেছিলে? সবাই তো বাইরে অপেক্ষা করছিল, তুমি যাওনি কেন? তোমার সাথে আমার কথা নাই। বিয়ে করার পর ৭ দিনের মাথায় সেই যে প্রবাসে গেলে ২ বছর পর আসবে বলেছিলে, ৫ বছর পর আসলে। তুমি খুব পচা। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি তো আমার পরিবারের সম্পর্কে সবই জানো। আব্বু নেই, পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে। আর তাছাড়াও আমাদের তো ভবিষ্যৎ আছে একটা, না? তবে আমি কিন্তু ৫ মাসের ছুটি নিয়ে আসছি। হ্যাঁ, তুমি যদি আমার সাথে কথা না বলো আমি কিন্তু তাহলে কালই আবার চলে যাব। তুমি বাসা থেকে একবার বের হয়ে দেখো না, আমি তোমার পা ভেঙে দেব না? কেন বের হবে না? তুমি তো বললে আমার সাথে কথা বলবে না। তোমার জন্যই তো আমার দেশে আসা। আমার বুঝি কষ্ট হয়নি তোমাকে ছাড়া ৫টা বছর প্রবাসে থাকতে?
আচ্ছা, আমরা পরে অনেক কথা বলবো। তুমি অনেক দূর থেকে আসছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, খাবার খেয়ে কিছু সময় রেস্ট করবে। আমার কথা শেষ হতেই আবির আমাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। আমার গালে ওর হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, 5টা বছর পর তোমাকে কাছে পেয়েছি। আগে আমি আমার বউকে আদর করব, তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট করব। আমাকে কোলে তুলে নেয়, আমাকে বেডে শুইয়ে দেয়। এরপর দরজা বন্ধ করে আমার কাছে এসে বেডে শুয়ে পড়ে। এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে, আমার পায়ের উপর ওর একটা পা রাখে। আমার কপালে, গালে, চোখে, 2 পাপড়িতে ওর ঠোঁট ছোঁয়ায়। আমার পুরো শরীর কেঁপে ওঠে আবিরের ছোঁয়ায়। আমি শক্ত করে আবিরকে জড়িয়ে ধরি। 5 বছর পর আবিরের শরীরের স্মেল পেয়ে আমি যেন কোনো এক ঘোরে চলে যাচ্ছি। এরপর আবির আমার ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দেয়। পাগলের মতো একজন আরেকজনের ঠোঁটে কিস করতে থাকি। এরপর একটা কাঁথার দুজন উপরে নিয়ে নেই। এরপর দুজন ড্রেস খুলে একে অপরের মাঝে হারিয়ে যাই। কিছু সময় পর তাহমিনা আমার বুকে শুয়ে আছে। আমি এক হাত দিয়ে ওকে জড়িয়ে রেখেছি, অন্য হাতে ওর চুলে বিলি কাটছে। আমার উপর যত অভিযোগ করেছিল সব শেষ হয়েছে। হয়েছে। আমার বর তো এখনো সেই আগের মতোই রোমান্টিক আছে। আগের মতো নেই, আরও বেড়ে গিয়েছে। যবে থেকে টিকিট কেটেছি দেশে আসার জন্য, তখন থেকেই মনটা ছটফট করছিল তোমাকে কাছে পাবার জন্য। আচ্ছা, এবার চলো দুজনেই ফ্রেশ হয়ে নিই। তুমি খাবার খাবে না? আমি কিছু না বলে একটা চাদর পেঁচিয়ে নেই। তাহমিনাকে একটা চাদরে পেঁচিয়ে কোলে নিয়ে ওয়াশরুমে চলে আসি। এরপর দুজনে চেঞ্জ করে এসে খাবার খেয়ে নেই। সবাই একসাথে বসে আছি, সবাই একসাথে বসে গল্প করছি। ভাইয়া, আর কত দেরি করবে? এবার লাগেজগুলো খোলো না। আছে, ওগুলো কি হারিয়ে যাচ্ছে নাকি? মাত্র খাবার খেয়েছে, একটু পরে খুললে কি হয়? আচ্ছা আম্মু, থাক না। আচ্ছা ঠিক আছে, আমিই খুলছি বলে আমি উঠে লাগেজ খুলি। আম্মু, এই নাও তোমার জন্য একটা জায়নামাজ আর জমজমের পানি আর স্বর্ণের 2টো চুড়ি এনেছি। এসবের আবার কি দরকার ছিল রে বাবা? 5 বছর পর তোকে দেখতে পেয়েছি, এটাই তো আমার শান্তি। আমি তোমার জন্য কিছু আনবো না আম্মু, তাই বলে বলে আম্মুর হাতে এগুলো দেই। এরপর দুলাভাইকে একটা সেন্ট, একটা ঘড়ি আর একটা লাইট দেই। দুলাভাই, হাতে তেমন টাকা ছিল না তো, তাই সামান্য কিছু তোমার জন্য। পরের বার আবার যখন যাব না, তখন তোমার জন্য অন্য কিছু নিয়ে আসবো। আরে তুমি যে কি বলো না শালা বাবু, তুমি যে আমার জন্য মনে করে এগুলো এনেছো, তাতে আমি অনেক খুশি। এরপর আপুর জন্য একটা কসমেটিক্সের বক্স, একটা লেহেঙ্গা আর একটা স্বর্ণের চেইন দেই। আপু, এগুলো তোর জন্য। তোর তো স্বর্ণের চেনের খুব শখ, তাই না? পাগল ভাই আমার, তোর সব কিছু মনে আছে। আমি অনেক খুশি হয়েছি ভাই। ভাইয়া, সবাইকে তো সব কিছু দিয়েছো, আমার মোবাইলটা কোথায়? তোর মোবাইল এনেছি তো, একটু অপেক্ষা কর না বলে মামাকে একটা ঘড়ি আর একটা জায়নামাজ দেই। তারপর মামার মুখটা দেখেই মনে হচ্ছে মামা খুশি নয়। এরপর আমি লাগেজ থেকে একটা মোবাইল বের করে আকিবের হাতে দেই। এই নে তোর মোবাইল। ভাইয়া, আমি তো তোমাকে বলেছিলাম আইফোন আনার জন্য, আর তুমি নিয়ে এসেছো গ্লাক্সি। তুমি আমাকে একটুও ভালোবাসো না ভাইয়া। ভাই, তুই যে মোবাইলের কথা বলেছি সেটার দাম 15 লক্ষ টাকা। আমার পুরো একটা বছর লেগে যাবে তোর একটা মোবাইলের জন্য। তুই আপাতত এটা ইউজ কর, আমি পরের বার গিয়ে তোকে ঠিক আইফোন কিনে দেব। আকিব আর কিছু না বলেই মোবাইল নিয়ে নেয়। এরপর আমি একটা বক্স বের করে তাহমিনার জন্য একটা স্বর্ণের হার নিয়ে এসেছি। তাহমিনা, এদিকে এসো, এই হারটা তোমার জন্য। এসবের আবার কি দরকার ছিল? বৌমা, এমন করছো কেন? আমার ছেলে কি শখ হয় না তোমাকে কিছু দেবার জন্য? আবির, তুই নিজ হাতে বৌমাকে পরিয়ে দে হারটা। আমি তাহমিনার পেছনে গিয়ে দাঁড়াই। এরপর হারটা ওকে পরিয়ে দেই। আর কিছু নেই এখানে, সব আমার জামা কাপড়। এরপর যে যার রুমে চলে যায়। রুমে আসছে তখন তাহমিনা বলে, কি দরকার ছিল শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করার? টাকা নষ্ট হবে কেন? বিয়ের পর তো তোমাকে কোনো কিছুই দিতে পারেনি, তাই প্রতি মাসে বেতন থেকে অল্প অল্প করে জমিয়েছিলাম। আগে থেকেই ভেবে রেখেছিলাম যে তোমার জন্য আসার সময় একটা হার নিয়ে আসব। আমার ইচ্ছা হয় যে আমার বউকে কিছু দেই। তাই বলে এত দামি হার? অল্পের ভেতরেই তো আনতে পারতে।
এই হারের ভিতরে আমার অনেক ভালোবাসা মিশে আছে। তুমি আমার ভালোবাসা না দেখে টাকা দেখছো। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। আমাকে কেমন লাগছে বলো তো হারটা পরে? আমার মনের ঘরের রানীর মতো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তোমার ভাই আমার জন্য সেন্ট, ঘড়ি আর লাইট আনছে। আরে এর থেকে দামি দামি সেন্ট আমার ঘরেই পড়ে আছে। আর এটা ঘড়ি মনে হচ্ছে ফুটপাত থেকে টুকি নিয়ে আসছে। বউয়ের জন্য 3 লাখ টাকার হার, আর আমার জন্য সামান্য এইগুলো। এই সব কিছু তোমার ভাইয়ের বউয়ের বুদ্ধি। তোমার ভাইকে হাত করে নিয়েছে। আমার জন্য কি আনছে দেখছো না? একটা চেন আনছে, মেকআপের বক্স আনছে, আর আর কি এটা লেহেঙ্গা না? এটা চেন দেখে মনে হচ্ছে কোনো সুতা নিয়ে আসছে। আর মেকআপ বক্স, আমার কি মেকআপ বক্স নেই নাকি? লেহেঙ্গাটা দেখে কি মনে হচ্ছে আমার জানো ওই যে গুলিস্তানে বিক্রি করে না, দেখা নেন বাই জানেন 100 টাকা, সেইখান থেকে নিয়ে আসছে। শুধু শুধু কাল রাত থেকে ওর জন্য জেগেছিলাম। বইয়ের জন্য নিয়ে এসছে অত দামি একটা হার। আরে আমি ওর বোন, আমার থেকে ওর বউ বড় হয়ে গেল। ও বিদেশ যাওয়ার সময় আমি ওকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম। অকৃতজ্ঞ কোথাকার। তোমার মামা তো পারেনি, ওর মুখের উপর সব কিছু ছুঁড়ে মারে। বউয়ের কথা ওঠা বসা করা শুরু করে দিয়েছে তোমার ভাই। দেখবে কদিন পর তোমার ভাইকে নিয়ে আলাদা সংসার করার কথা বলবে। কি রে, তোরা এত চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি কি আর সাদে করছে আম্মা? আমি আপনার একমাত্র মেয়ের জামাই, আবিরের দুলা ভাই। ও কি করে পালো হ্যাঁ আমাকে সামান্য জিনিসগুলো দিতে? জামাই বাবাজি, ছেলেটা তো বলল ওর কাছে টাকা ছিল না। তুমি আর তোমার ছেলের হয়ে কথা বলো না তোমা। বইয়ের জন্য অত দামি হার আনার টাকা এলো কোথায়? আমাদের বেলায় তোমার ছেলের টাকা নেই, কিন্তু বইয়ের বেলায় তো ঠিকই রাখা ছিল। আচ্ছা তোরা বল, ও বিয়ের পর তহমিনাকে কিছু দিয়েছে? ছেলেটা যদি এসব কথা শোনে তাহলে কষ্ট পাবে না? আম্মা, এসব কিছু আপনার বৌমার চাল, বুঝতে পেরেছেন? আপনার ছেলেকে নিজের বশে করে নিয়েছে। আমাদের কথা বাদই দিলাম না হয়। আকিব তোর ছোট না? ও পারতো না ওর বউয়ের জন্য একটু কম দাম দিয়ে হার আনতে? হ্যাঁ, আকিবকে একটা আইফোন কিনে দিলে কি হতো? এখন এসব বুঝবে না আম্মু, যখন তোমার বৌমা তোমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে না তখন ঠিকই বুঝবে। এখানে আলাদা হয়ে যাবার কথা হচ্ছে কোথা থেকে? আম্মা, আপনি সত্যিই খুব বোকা। আপনি কি মনে করেছেন আবির এগুলো ওর বুদ্ধিতে করেছে? ওকে সব কিছু আগে থেকে ওর বউই শিখিয়ে দিয়েছে। আমি শিওর এখনো সময় আছে। ছেলেকে নিজের কন্ট্রোলে রাখুন, নয়তো দেখবেন ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে গেছে। থাক, আমাদের এসব নিয়ে আর কথা বলতে হবে না। আমরা আম্মুর ভালোর জন্য বলেছি। যদি বোঝে বুঝবে, না বুঝলে নাই। যখন ছেলে বউকে নিয়ে আলাদা হয়ে যাবে তখন ঠিকই বুঝবে। আর আম্মু, আমরা কালকে চলে যাচ্ছি। কাল একটু আমাদের বাসায় যেতাম, নিয়ে যাবে? তোমাদের বাসায় যেতে তো হবেই। 5 বছর পর দেশে এসেছি, শ্বশুরবাড়িতে না গেলে কীরকম দেখায় বলো তো? আচ্ছা, আমি কালকেই আমার সাথে কথা বলি, তারপর বিকেলে আমরা যাব। পরের দিন সকাল 10টা, আম্মুর সাথে সবজি কাটাকাটি করছি। আবির উঠোনে চেয়ারে বসে আছে। তখনই আপু আর দুলাভাই ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়। আবির এগিয়ে যায় আপু আর দুলাভাইয়ের কাছে। কিরে আপু, সকালবেলা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। তোদের তো এখানে আরো কিছুদিন থাকার কথা, তাহলে হুট করে এখনই চলে যাচ্ছিস? তুই কাল আমাদের যে অপমান করেছিস, তারপরও এই বাসায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি তোদের অপমান করেছি? এসব কি বলছিস আপু? দুলাভাই, আপনি কি বলছেন এসব? ভুলটা কি বলেছে? তুমি তোমার বউয়ের জন্য অত দামি হারা নিচ্ছ, আর আমাদের জন্য মাত্র কয়েক টাকার সেন্ট, কসমেটিক্স আর ঘড়ি না? আর তোমার আপুকে তুমি এটা চেইন দিয়েছ? সুতাও না এর থেকে মোটা হয়? হ্যাঁ, আপু আর দুলাভাইয়ের কথা শুনে থমকে যাই আমি। তারা আমাকে এগুলো বলছে? দেশের বাইরে থাকার সময় দুলাভাই আমার থেকে 4 লাখ টাকা নিয়েছে। আমি আজ পর্যন্ত দুলাভাইকে বলিনি টাকার কথা, আর আমার বউকে একটা হার দিয়েছি বলে তারা এতগুলো কথা বলল। আপু আর দুলাভাইয়ের কথা শুনে আবিরের দিকে তাকিয়ে দেখি ও মাথা নিচু করে আছে। আমি মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছি। আবির কান্না জড়ানো কণ্ঠে বলে, আপু, আমি তো তাহমিনাকে কখনোই কোনো কিছু দেইনি। বিয়ের 5 বছর পর এই প্রথম তাকে একটা হার দিলাম, তোরা সেটা নিয়েও কথা বলছিস?
এই ন্যাকা কান্না করিস না তো, সত্যি কথা বললেই আমরা খারাপ না। আর তোর বউকে তুই যা ইচ্ছে তাই দে, যা। আমরা এই বাসায় থাকবো না মানে থাকবো না। আর কিছু না বলে আপু আর দুলাভাই চলে যায়। আমি সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, নীরবে চোখের পানি ফেলছি। আচ্ছা আবির, বাদ দিয়ে এসব। এরা শুধু শুধু এসব নিয়ে কথা বলছে। আর বৌমা, তুমি আবিরকে নিয়ে রুমে যাও। আমি কিছু না বলে আবিরকে নিয়ে রুমে চলে আসি। আবির আমাকে বেডে বসিয়ে দেয়। আমি নিচে বসে আমার পায়ে মাথা রাখে, আমার কোমর জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। এই পাগল, কান্না করছো কেন? শোনো না, তোমাকে একটা কথা বলি। আমার তো এই ভারী হারটার পরার আর অভ্যেস নেই। চলো না, হারটা আমরা আপুকে দিয়ে আসি। আমি মাথা উঁচু করে চোখের পানি মুছে বলি, তোমাকে শুধু একটা হার দিয়েছি, আর তাই নিয়ে আপু কত কথা বলল। দেশের বাইরে যখন ছিলাম, কই তোমাকে তো কোনো কিছুই দেয়নি। আপু যখন যা চেয়েছে তাই দিয়েছি। দোলাভাই ব্যবসা করবে বলেছিল, ব্যবসার জন্য 4 লাখ টাকা দিয়েছি। আপু গয়না কিনবে বলল, সেজন্য ওকেও 2 লক্ষ টাকা দিয়েছিলাম। সেই সব কথা কি ভুলে গিয়েছে? আবির তোমার থেকে এইসব পায় তাই তুমি দিয়েছ। এইসব নিয়ে কেন কথা বলছো? আমি তোমাকে বললাম হারটা আপুকে দিয়ে আসি, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কখনো না তাহমিনা, এই হার আমি তোমার জন্য এনেছি, এটা তোমারই থাকবে। আপু রাগ করে বসে থাক, দেশের বাইরে গেলে তখন আপুকে আবার দিতে পারবো। দেখতে দেখতে 4টা মাস পার হয়ে যায়। আমি আর আম্মু সোফায় বসে আছি। হঠাৎ প্রচণ্ড বমি পায়। আমি দৌড়ে বেসিনের কাছে গিয়ে বমি করতে থাকি। আম্মু এসে আমার মাথা চেপে ধরে। একটু পর ভালো করে মাথা মুছে মুখে পানি দিয়ে সোজা হয়ে দাঁড়াই। কিরে মা, হঠাৎ করে কি হলো তোর? বুঝতে পারছি না আম্মু, কয়দিন থেকে শরীরটা কিরকম যেন ভার ভার লাগে আর হুটহাট করে বমি পায়। আমার কথা শুনে আম্মু মুচকি হাসে। কি হয়েছে আম্মু, তুমি হাসছো কেন? আরে পাগলি, এটা তো সুখবর। তুই মা হতে চলেছিস প্রথমান তো, তাই বুঝতে পারিসনি। আমি কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরি। রাতের খাবার খেয়ে আমি আবিরের পাশাপাশি শুয়ে আছি। কি হয়েছে তোমার? অনেকক্ষণ থেকে ছটফট করছো, কিছু বলবে? একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর শুনি? আমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরি। এরপর আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলি, তুমি বাবা হতে চলেছ। তাহমিনার কথা শুনে আমি ওর দিকে তাকাই। তাহমিনা লজ্জায় লাল হয়ে যায়। কি বললে তুমি? আবার বলো। আমি বলেছি, তুমি শুনছো না? আমি আর বলতে পারবো না। আমি যে আজ কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ঘরে ফুটফুটি একটি বাবু আসছে। তাহমিনা কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আরও কিছু সময় দুজন কথা বলতে বলতে তাহমিনাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল আমার। বল, কি বলবি? তুই আমার থেকে পারমিশন নিচ্ছিস দেখে হাসি পাচ্ছে। আম্মু, ভাইয়ার তো একটা ভবিষ্যৎ তোমরা করেই দিয়েছো না, এখন আমারও তো একটা ভবিষ্যৎ দরকার না? কয়েকদিন পর দেখা গেল ভাইয়া ভাবিকে নিয়ে আলাদা হয়ে গেল, তখন আমার কি হবে একবার ভেবে দেখেছো? তুমি যেভাবেই হোক ভাইয়াকে বলে আমাকে একটা দোকান নিয়ে দাও। আমি কথা বলেছি, বেশি না, 4-5 লাখ টাকা হলেই হবে। আমি তোমাকে সারা জীবন দেখবো আম্মু, তুমি প্লিজ ভাইয়ের সাথে কথা বলো। কি হয়েছে আম্মু, হঠাৎ করে ডাকলে যে? আসলে তোকে একটা কথা বলার ছিল রে বাবা। বলো না। আসলে আমি বলছিলাম কি, আকিবকে যদি একটা দোকান দিয়ে দিতি তাহলে ওর ভবিষ্যৎটাও দাঁড়িয়ে যেত। এখন আর তোকে একা সংসারের জন্য কষ্ট করতে হতো না। একটা দোকান নেওয়া মানে তো অনেক টাকার ব্যাপার। আর আকিব লেখাপড়াটা কন্টিনিউ করুক না, আমি দেশের বাইরে যাই, তারপর দেখি কি করা যায়। ওকে দিয়েও সব লেখাপড়া হবে না। 2 বছর হয়ে গেছে লেখাপড়া ছেড়ে দিয়েছে, এখন আবার নতুন করে লেখাপড়া করতে চাইলেও হবে না। তুই একটু দেখ না বাবা, যদি কোনো ব্যবস্থা করতে পারিস। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি দেখছি বলেই আমি রুমে চলে আসি। কি করব বুঝতে পারছি না। তখনই একটা বন্ধুর কথা মনে পড়ে। ওর বিপদে আমি ওকে অনেক সাহায্য করেছিলাম। আমি বন্ধুকে কল করি। এরপর বন্ধুর থেকে 4 লাখ টাকা নেই। এরপর আকিবকে একটা মোবাইলের দোকান নিয়ে দেই। দেখতে দেখতে আমার ছুটি শেষ হয়ে যায়, আর 7 দিন পর চলে যাব।
একজন ফোন করে বললেন যে 1.5 লক্ষ টাকা লাগবে টিকিটের জন্য, আর ভিসারও নাকি সাথে কিছু কাজ আছে। তখনই 1.5 লক্ষ টাকা কোথায় পাবো আমি? চলে আসি আপুর কাছে। তুই এখানে কেন আসছিস? আপু, আসলে আমার তো ছুটি শেষ হয়ে গেছে, টিকিট করার জন্য আর ভিসার একটু কাজ আছে, তার জন্য আমার 1.5 লক্ষ টাকা লাগবে আপু। আমি তো ব্যবসা করার জন্য দোলাভাইকে 4 লাখ টাকা দিয়েছিলাম, সেখান থেকে তুই আমাকে 1.5 লাখ টাকা দিতে পারবি? টাকা কি গাছে ধরে নাকি? তুই বললে আর তোকে পেলে দিয়ে দিলাম। আর তাছাড়া তোর দুলাভাই যে টাকা তোর থেকে নিয়েছিল ব্যবসা করার জন্য, সেই ব্যবসায় তোর দুলাভাই মার খেয়েছে। আরে শালাবাবু যে, তুমি কি মনে করো আমাদের বাসায়? 1.5 লাখ টাকার জন্য আসছে আমাদের কাছে। বিদেশ থেকে আসার পর বউকে দিয়েছি দামি হার, আমাদের দিয়েছি ছিটা ফোটা, আর আমাদের কাছে আসছে টাকা নিতে। দেখো শালাবাবু, আমাদের কাছে এখন টাকা পয়সা নেই, তুমি এখন অন্য কোথাও যাও, আর ভুল করেও আমাদের বাড়ির আশেপাশে আসবে না, বুঝলে? বলে আপু আর দুলাভাই বাসার ভিতরে চলে যায়। আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আমি ছোট ভাইয়ের কাছে আসি। আরে ভাইয়া, তুমি আমার দোকানে কি মনে করে? আসলে ভাই, আমার তো ছুটি শেষ, টিকিটের জন্য কিছু টাকা দরকার ছিল। তুই যদি আমাকে টাকাটা দিতি, তবে আমি দেশের বাইরে গিয়ে তোকে দিয়ে দেব। মাত্র কয়েকদিন হয়েছে ভাইয়া দোকানটা খুলেছে, আমি এখন তোমাকে টাকা দেব কোথা থেকে? উল্টো আমি তো ভাবছিলাম তোমার কাছ থেকে আরও কিছু টাকা নেব দোকানে মাল ওঠানোর জন্য, আর এখন তুমি এসেছো আমার কাছে টাকা চাইছো। তুমি এখান থেকে যাও তো ভাইয়া, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। বলে ছোট ভাই দোকানের শাটার নামিয়ে দেয়। মন খারাপ করে বাসায় চলে আসি। আম্মু এসে আমার পাশে বসে। কি রে বাবা, তোর মনটা খুব খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? এরপর আমি আম্মুকে সবকিছু বলি। সব শুনে আম্মু বলে, প্রবাসীরা হচ্ছে গাই গরুর মতো, যতদিন দুধ দেবে ততদিন সবাই ভালোবাসবে, যেদিন দুধ দেওয়া বন্ধ করে দেবে তাকে জবাই করে খেয়ে নেবে, নয়তো অন্য কারোর কাছে বিক্রি করে দেবে। তুই শুধু সবার জন্য কষ্টই হেরে গেলে যে বাবা, কেউ তোর কষ্টের কোনো মূল্য দিবে না। তুই চিন্তা করিস না বাবা, আমি দেখছি। মন খারাপ করে রুমে আসি। রুমে আসতেই তাহমিনা আমার সামনে টাকার বান্ডিল ধরে। এসব কি? এখানে 2 লক্ষ টাকা আছে, তোমার টিকিটের ভিসার কাজ হয়ে যাবে, আর বাকি যেই 50,000 টাকা থাকবে না, সেটা তুমি ওইখানে গিয়ে তার সাথে সাথে টাকা পাবে না, বাকি টাকাটা তুমি ওখানে খরচ করো। তুমি এতগুলো টাকা কোথায় পেলে? আব্বুর থেকে ধারে এনেছি, তুমি পরে দিয়ে দিও, সমস্যা কোথায়? তুমি আপুর থেকে এতগুলো টাকা আনতে গেলে কেন? টাকাগুলো এখন তোমার খুব প্রয়োজন, তোমার কাছে এখন টাকা নেই, যখন হবে তখন তুমি আব্বুকে দিয়ে দিও, তাহলেই তো হয়ে গেল না? তাহমিনার কথা শুনে আবার কিছুটা সন্দেহ হয়। আমি আলমারি খুলে হারের বস্তাটা বের করি। বক্স তো আছে, কিন্তু ভেতরে হারটা নেই। আমার এত কষ্ট করে জমানো টাকায় কেনা হারটা তুমি বিক্রি করে দিলে? আই এম সরি আবির, আমার কাছে ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তবে তুমি চিন্তা করছো কেন? তুমি যখন দেশের বাইরে গিয়ে আবার টাকা কামাবে, তখন আমাকে সেম এরকম একটা হার দিও। হারটা তো ঘরে পড়েই থাকবে না, আর যেটা ভালো নয় এখন আমাদের কাজে আসলে। আমি কিছু না বলে তাহমিনাকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহমিনাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নীরবে চোখের পানি ফেলছি। যাদের জন্য এতদিন সব কিছু করলাম, তারাই আমার বিপদের সময়টা মুখ ফিরিয়ে নিল। প্রবাসীদের সাথে হয়তো এরকমটাই হয়। যতদিন দেশের বাইরে থাকবে, টাকা পয়সা দেবে, ততদিন তাদের মতো ভালো মানুষ আর নেই। আর যখনই কোনো সমস্যার কারণে টাকা দিতে পারবে না, তখনই প্রবাসীরা হয়ে যায় খারাপ। পরের দিন গিয়ে টিকিট কেটে ফেলি, আর ভিসার সমস্যা ঠিক করে ফেলি। দেখতে দেখতে চলে আসে ফ্লাইটের দিন। তাহমিনা আমাকে জড়িয়ে ধরে অনেকটা সময় কান্না করে। আমি তাহমিনাকে বুঝিয়ে শুনিয়ে আম্মুর কাছে রেখে যাই। তারপর চলে আসি আবার সেই দৌড় প্রবাসে। শুনলেন তো একজন প্রবাসীর জীবনের গল্প। কোনো কোনো প্রবাসীর সাথে আমার মতোই হয়েছে। প্রবাসীদের এখনো স্বপ্ন দেখতে নেই নিজেকে নিয়ে। প্রবাসিত্ব বেঁচে থাকে শুধুমাত্র পরিবারের মানুষগুলোর জন্য। দূর প্রবাসে হাজারো কষ্ট সহ্য করে কাজ করে যায়।
শুধুমাত্র পরিবারের মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আর দিন শেষে এই প্রবাসীরাই হয় সবার অবহেলার পাত্র। তো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না কোন কোন প্রবাসীর সাথে আমার মতোই ঘটেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্পের সাথে খুব তাড়াতাড়ি। আজকের মতো আসছি, টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।